হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আবারও চলে এসেছি কেরালার লাস্ট দিনের ব্লগ নিয়ে। কেরালাতে লাস্ট দিন আমরা কোচি পুরোটা ঘুরে দেখেছিলাম। প্রথমেই চলে গেছিলাম এখানে একটা নাম করা চার্চে। এখন আমরা এই চার্চের ভিতরেই ঢুকছি। প্রথমে জানতাম না যে চার্চে ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নাকি, তাই প্রথম থেকে খুব একটা না করলেও ভেতরে ঢুকে তারপরে আমরা চার্চের ভিডিও করেছিলাম। চার্চটা ভীষণ সুন্দর ছিল ভিতরে, এত সুন্দর কারুকার্য করা ছিল যে যা দেখে চোখই ফেরানো যাচ্ছিল না। আর এটা হচ্ছে আরও একটি চার্চ। এই চার্চটার নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এটা প্রাচীনতম ইউরোপীয় গির্জা হিসাবে পরিচিত। এই চার্চের ভিতর 1524 সালে পর্তুগিজ ভাস্কো দা গামা সমাহিত হন। যদিও 14 বছর পর তার দেহাবশেষ লিসবনে সরিয়ে নেওয়া হয়েছিল, তবে তার আসল যে সমাধি ফলকটি এখনো গির্জার ভিতরেই রয়েছে। আর চার্চ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নৌকা জেটির কাছে। এইখানে বড় বড় চীনারা মাছ ধরার জাল ফেলে রেখেছিল, আমরা সেটা দেখতে গেছিলাম। আর একদম সোজা চলে গেলে একটা ছোট্ট ঘরের মতো ছিল। তারপরে আমরা অনেক ঘোরাঘুরি করার পরে একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। সেখানে খাবার খাবো বলে আমাদের সবারই ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল, তাই আমরা ঢুকে গেছিলাম খেতে কোচিতে। আর তারপরেই আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেছি। এখানে সব থেকে ফেমাস হচ্ছে ব্যানানা লিফে খাবার খাওয়া, মানে কলা পাতার উপরে খাবার দেবে। তো আমরা ফার্স্টেই কেরালাতে এসে খাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের আর খাওয়া হয়নি। তাই আমরা এই রেস্টুরেন্টের বাইরে ছবি আঁকা দেখেই এইটা নেব বলে ঠিক করেছিলাম। তাই আমরা এই রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেছিলাম। আর এই রেস্টুরেন্টটা দেখতে এত সুন্দর ছিল, চারিদিকে গাছপালা আর এত শান্ত পরিবেশ, আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিল যে দেখেই মনটা ভালো হয়ে গেছিল। আর এখানে নাকি রাত্রিবেলায় লাইভ পারফরমেন্সও হয়, কিন্তু আমরা তো রাত্রিবেলায় আর এখানে থাকবো না, আমাদেরকে আবার যে যার জায়গায় ফিরে যেতে হবে। সেই জন্য আমরা দুপুরেই এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আমরা কী কী নিয়েছিলাম তার মধ্যে এটা ছিল হচ্ছে লস্যি, যেটা ছাদ ছাড়া ছিল। এটা একটা ঠান্ডা ছিল, সঙ্গে লেমন ছিল, আর ছিল চিয়া সিডস। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা চিকেনের প্রিপারেশন, আর তারপরে দিয়ে দিয়েছিল বিরিয়ানি, আর ছিল ইডলি পাম, যেটা ওই চিকেনের সাথে খাওয়ার জন্য, সঙ্গে পাঁপড় আর দই ছিল। আর যেটার জন্য আসা সেটা হচ্ছে এই কলা পাতার উপরের খাবারটা, যেটা প্রত্যেকটা খাবার খেতে খুব ভালো ছিল। এখানে চিকেন আর ফিশের প্ল্যাটার নেওয়া হয়েছে। আর এই প্ল্যাটারটা তুমি যতবার চাইবে একজনের জন্য ততবার এটা নিতে পারবে। সঙ্গে লাচ্ছা পরোটা নেওয়া হয়েছিল আর একটা কোকোনাট চিকেনও। আর এখান থেকেই আমরা সবাই আলাদা হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া করার পরে আমাদের ফ্লাইটটা ছিল অনেকটাই পরে, আর দাদাদের ফ্লাইটটা ছিল আগে, তাই দাদারা আগে বেরিয়ে গেছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করার পরে তারপরে আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হই। আবার চলে এসেছি কেরালার এয়ারপোর্টে। এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, বাইরের চারিদিকটাও যেন ভীষণ সুন্দর ছিল, গাছগুলো দিয়ে এত সুন্দর করে সাজানো। আর কেরালা ট্যুরটা আমাদের খুব ভালো লেগেছিল। আমরা আবার কবে যেতে পারবো জানি না, আরও হয়তো কয়েকটা দিন হাতে পেলে ভালো হতো, কিন্তু আমাদের আর সময় ছিল না। তারপরে আমরা কেরালার লাউঞ্জে ঢুকে গেলাম। যদিও আমাদের পুরো পেট ভর্তি ছিল, আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আমাদের ফ্লাইটের জন্য, যেহেতু আমাদের ফ্লাইট অনেকটাই রাতে ছিল। আর আমরা একটু বিকেল বিকেল নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম, তাই এখানে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। এখান থেকে আমরা তারপরে একটু রাত্রি হওয়ার পরে আমরা এখানে কি কি খাবার আছে তা দেখতে চলে গেলাম। রাতের ডিনার মেনুতে ছিল অনেক কিছু, আর আমরা নিয়ে নিয়েছিলাম সঙ্গে স্যালাড, পাস্তা ছিল,
কিছু ফ্রুট কাটা ছিল, কোকোনাট চাটনি ছিল, রায়তা ছিল, এখানে জুস ছিল, এখানে ব্রেড আর বান ছিল, একটা স্যুপ ছিল, সঙ্গে ছিল রুটি, তারপরে ছিল হচ্ছে রাইস, আলাদা এক্সট্রা ফ্রাইড রাইসও ছিল, অনেক রকমের কারি ছিল, আর যেগুলো সঙ্গে অনেক রকমের চিকেনের আইটেম ছিল, আর যেগুলো শেষ হয়ে যাচ্ছিল ওরা আবার ভিতর থেকে এনে দিয়ে যাচ্ছিল। আর ছিল অনেক ডেজার্টের মেনু। ডেজার্টের মধ্যে কেক ছিল। আমি যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই এখানে মিষ্টিগুলো সব একের পর এক নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা এখন হায়দ্রাবাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হায়দ্রাবাদে সকালে কিছু কাজ ছিল। আমরা কাজ করতে যাওয়ার আগে এখান থেকে ইডলি, ধোসা, পোঙ্গাল সব এখানে খেয়ে নিয়েছিলাম। কাজ টাজ করার পরে আমরা তারপরে চলে গেছিলাম হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্টে। এই গোলকোন্ডা দুর্গটি একটি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক দুর্গ, যা কুতুব শাহী রাজবংশের আমলে হীরার বাণিজ্য কেন্দ্র হিসেবে বেশি পরিচিত ছিল। এটি মাটির দুর্গ, কিন্তু মাটির দুর্গ হলেও প্রায় 10 কিলোমিটার দীর্ঘ বাইরের প্রাচীরটি, আর 8টি প্রবেশদ্বার সহ গ্রানাইট দুর্গে এটিকে পরিণত করা হয়েছিল। এখানে প্রাসাদ আছে, মসজিদ আছে এবং একটি অত্যাধুনিক জল সরবরাহ করার ব্যবস্থাও রয়েছে। আর এই প্রবেশদ্বারের ভিতরে হাতে তালি দিলে পাহাড়ের চূড়ার মণ্ডপ পর্যন্ত নাকি শোনা যায়। কোহিনূরের মতো বিখ্যাত হীরার উৎস হিসাবেও এটি পরিচিত ছিল। এই গোলকোন্ডা ফোর্টটি এত উঁচু ছিল আর এত সিঁড়ি ছিল, নিচ থেকে দেখে বোঝাই যায় না যে হয়তো উপরে ওঠা যাবে। আমরা অনেকক্ষণ কষ্ট করে উপরে উঠে গিয়েছিলাম আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখেছিলাম। আর আমরা উঠেছিলাম এখানে হাফটা, এখনো উপরে উঠতে অনেকটা বাকি আছে, কারণ হাফটা উঠেই এখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরে তখন পুজো হচ্ছিল। আমরা এই মন্দির দর্শন করার জন্যই এখন ভিতরে ঢুকে গেছিলাম। আর এই মন্দিরটা ছিল ভীষণ সুন্দর। আর মন্দিরটি দর্শন করার পরেই আমরা আবার উপরের দিকে উঠে গেছিলাম, আর এটা হচ্ছে একদম উপরে। এর উপরেও একটি জায়গা আছে, কিন্তু ওখানে ট্যুরিস্টদের উঠতে দেওয়া হয়নি। তারপরে আমরা চলে গেছিলাম প্যারাডাইস বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার জন্য। আর এখানের বিরিয়ানি আমাদের খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমরা একটু বিকেল হতে হতেই পৌঁছে গেছিলাম ডিনার করব বলে। এখানে একটা চিকেন টিক্কা রোল নিয়ে নিয়েছিলাম, আর তারপরেই নিয়ে নিয়েছিলাম যেটার জন্য যাওয়া, সেটা হচ্ছে বিরিয়ানি। আর আমরা কিন্তু বিরিয়ানিতে বলেই দিয়েছিলাম যে ঝাল কম দিতে, যেটা আমাদের মনে ছিল। ওরা আমাদের জন্য তাই এক্সট্রা সাদা ভাতও দিয়ে দিয়েছিল। মিষ্টির মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম খুবানিকা মিঠা। আর তারপরে সন্ধ্যের দিকে আমরা পাশেই ছিল একটা মন্দির, এই মন্দির দেখতে চলে গিয়েছিলাম। এই মন্দিরে কিন্তু ঢোকার একটা নিয়ম আছে যে কেউ এখানে হাফ প্যান্ট বা স্লিভলেস পরে আসতে পারে না। আর এই মন্দির ভালোভাবে আমরা দর্শন করার পরে হোটেলে ফিরে যাই। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।